5ই আগস্টের যদি এই অভ্যুত্থান সরকার যদি না আসতো, তাহলে 2028 সালে যে ইলেকশন হতো, এই ইলেকশন পর্যন্ত দেশ কোথায় যেত, দেশের কি হইতো? জাস্ট এটা আমার একটা প্রশ্ন। তো আমরা যদি এই সেন্স থেকে যদি একটু চিন্তা করি, যে গত 16 বছরের যে ফ্যাসিস্ট যেভাবে আমাদের রুল করছে, যেভাবে আমাদের ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দিছে, রাষ্ট্রকে একদম বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি বানায় দিছে, সব লুট করে নিয়ে গেছে। যা রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে নির্বাচনের জন্য তারা দাবি করবেন, আন্দোলন করবেন, এটাই হচ্ছে রাজনৈতিক দলগুলোর মেইন বৈশিষ্ট্য এবং এটা তাদের রাইটস, এটা তারা চাইবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাওয়ার ল্যাঙ্গুয়েজটা কেমন, সেটা কি অ্যাকচুয়ালি জনগণ কতটুকু নিচ্ছেন? দিস ইজ দ্য পয়েন্ট। কারণ দিন শেষে এই ইলেকশনে ভোট দিবেন জনগণ। যদি পার্টিসিপেটরি একটা ইলেকশন হয়, আমরা যে ইলেকশনের জন্য অপেক্ষামান আছি, এরকম একটা ইলেকশন যদি পাই, তাহলে এই ইলেকশনে রাজনৈতিক দলগুলোকে ইলেক্ট করবেন এদেশের জনগণ। তো সেই ক্ষেত্রে আমাদের কথা, রাজনৈতিক দলগুলোর দাবি, তাদের চাওয়া, তাদের পাওয়া, এগুলোর অন্তত অ্যাপ্রোচ গুলো বলার ক্ষেত্রে সংযত, যতটুকু সংবরণশীল হয়ে বলা যায়, সেটা আমার মনে হয় ভালো। কারণ এটা মানুষের মৌলিক মানবীয় গুণাবলী। আমি একটা বিষয় আপনাকে আমি অ্যাপ্রোচ করতে পারি। সাপোজ আমি আপনার থেকে একটা বিষয় চাই, এটা আমি ধরেন আমার দাবি থেকে চাই, অথবা আমি যেখান থেকে আমি এটা চাই। তো আমার চাওয়ার ভাষার উপর নির্ভর করবে আপনি আমাকে সেটা কতটুকু দিবেন। আপনি আমাকে সেটা কতটুকু দিবেন, বা আপনি আমাকে দিবেন কিনা, না আমাকে আপনি আপনার দরজা থেকে তারাই দিবেন, সেটা ডিপেন্ড করবে আমার ভাষার উপরে, আমার চাওয়ার উপরে। সো এই ক্ষেত্রে দুদু সাহেব যে বক্তব্য, যে ভাষায় উনি চাচ্ছেন, এটা অলরেডি আপনার হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট হয়ে গেছে। যে দেশের জনগণ বলেন অথবা অন্যান্য অ্যানালিস্ট যারা আছে তারা বলেন ওনার এই ভাষাটাকে পছন্দ করেন নাই। বাট ওনার ব্যাকগ্রাউন্ডে উনি কোন প্রেক্ষাপটে, কোন প্রেসারে সেটা বলেছেন, সেটা কিন্তু কেউ আন্দাজ করছে না বা জানতে চাচ্ছে না। উনি ওনার অবস্থান থেকে দেশের নির্বাচনের ব্যাপারে উনি চাবেন, শুধু উনি না, অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই চাবেন। এবার আসেন নাম্বার পয়েন্ট 2, যেটা সেটি হচ্ছে, আমরা যে আশঙ্কা বারবার একটা কজ দেখাচ্ছি, যে ইন্টারিম গভর্নমেন্টের লাস্ট 10 মান্থস এর ব্যাপারে আমরা যে বারবার একটা হিস্ট্রি যাচাই বাছাই করতেছি, যে এই 10 মাসে দেশ ডুবে যাচ্ছে, দেশ চলে যাচ্ছে, নির্বাচন দিয়ে দিতে হবে, সংস্কারের প্রয়োজন নাই, বা কতটুকু করতে পারছে। এক্ষেত্রে আমার সকল রাজনৈতিক দলগুলোর কাছে একটা কর্ডিয়াল কোশ্চেন, একদম বিনীত প্রশ্ন, সেটি হচ্ছে, 5ই আগস্টের যদি এই অভ্যুত্থান সরকার যদি না আসতো, তাহলে 2028 সালে যে ইলেকশন হতো, এই ইলেকশন পর্যন্ত দেশ কোথায় যেত, দেশের কি হইতো? জাস্ট এটা আমার একটা প্রশ্ন। তো আমরা যদি এই সেন্স থেকে যদি একটু চিন্তা করি, যে গত 16 বছরের যে ফ্যাসিস্ট যেভাবে আমাদের রুল করছে, যেভাবে আমাদের ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দিছে, রাষ্ট্রকে একদম বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি বানায় দিছে, সব লুট করে নিয়ে গেছে, যা কিছু করছে। সে যদি 2028 বলেন, বা সে যেভাবে ড্রিম দেখছিল, ততদিন যদি সে যদি পাওয়ারে থাকতো, তাহলে বাংলাদেশের ফিউচার কি হতো এবং রাজনৈতিক দলগুলোর কি অবস্থা হতো? এটা একটা বড় কোশ্চেন। এবার আমি আমার এই প্রশ্নের এগেনস্ট আমি অ্যান্সারে যাই, যে রাজনৈতিক দলগুলো যেভাবে কন্টিনিউসলি যেভাবে ব্লেম দিচ্ছেন, যে এটা ট্রু, যে যে একটা আশা নিয়ে প্রফেসর ইউনুস তার ইন্টারিম গভর্নমেন্টের বডি নিয়ে উনি বসছেন, সেটা শতভাগ ফাংশন করে নাই, শতভাগ না, 30% ফাংশনও করছে কিনা সেটা আমরা এখনো শিওর না। এক্ষেত্রে কিন্তু শুধু প্রফেসর ইউনুসের দোষ না। আপনারা যে একচেটিয়া প্রফেসর ইউনুসকে দোষ দিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনারা দোষ দিতে পারেন না। প্রফেসর ইউনুসকে কোনো অর্গান, কোনো ইনস্টিটিউশন, না পলিটিক্যাল পার্টি, না বাংলাদেশের গত 16 বছরের ফ্যাসিস্টের মদতপুষ্ট প্রশাসক যন্ত্র যারা আছে, কেউ তাকে সহযোগিতা করে নাই। এই ব্যাপারে আপনারা সবাই স্বীকৃতি দিতে হবে। কেউ তাকে সহযোগিতা আপনারা করেন নাই। না রাজনৈতিক দলগুলো করছেন, না এই প্রতিষ্ঠানগুলো করছেন, কেউ করেন নাই। উনি একটা কাজ করতে গেলে, একটা সিদ্ধান্ত নিতে গেলে, সেটা কিন্তু উনি করতে পারেন নাই। আর একটা মানুষ একটা ভঙ্গুর স্টেটে, যে স্টেটের শুধু এটা ওয়ান টাইম, আমি এর আগে অনেকগুলি টকশোতে বলেছি, বাংলাদেশ সিরিয়া থেকে কম না। আপনি সিরিয়াতে বিল্ডিং কনস্ট্রাকশন গুলো ভেঙে গেছে, আরো ক্ষতি হয়েছে, বাংলাদেশে বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ক্ষতি কিন্তু সিরিয়া থেকে কম হয় নাই। গত 16 বছরের ইতিহাস দেখেন, মানুষ কিন্তু কম মৃত্যুবরণ করে নাই। করাপশন বলেন, যা বলেন, প্রত্যেকটা অর্গান ধ্বংস কিন্তু সিরিয়ার মতোই হয়েছে। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে 10 মাসে যে উনি বাংলাদেশকে মালয়েশিয়া বানাই ফেলবেন, বিষয়টা এরকম না।
জনগণ যেভাবে প্রত্যাশা করে মালয়েশিয়া হয়ে যাবে এরকম না, রাজনৈতিক দলগুলো যেভাবে প্রত্যাশা করতেছে বিষয়টা এরকম না। এই জায়গাগুলো তো এই জায়গা উপলব্ধি করতে হবে। রাষ্ট্রকে গঠন করার জন্য দেশপ্রেম নিয়ে কেউ আগায় আসেন নাই, কোন রাজনৈতিক দল শতভাগ আগায় আসেন নাই। প্রত্যেকে চিন্তা করছেন আমি এখন একটা সুযোগ পাইছি, 5ই আগস্টের একটা বিপ্লব হয়ে গেছে, যারা জীবন দিচ্ছেন যারা রক্ত দিচ্ছেন সবাই কমপ্লিট, যাওয়ার পরে বিপ্লবীদের কোনো মূল্য নাই। রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে অন্য সুযোগ সন্ধানে যারা আছে তারা মাথা ছাড়া দিয়ে উঠে যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে দাবি নিয়ে উত্থাপন করতেছেন। প্রতিদিন যমুনার সামনে শুধু দাবি, প্রতিদিন যমুনার সামনে মিছিল আর মিটিং, কিন্তু এই মিছিল মিটিং এ দাবিগুলো কিন্তু গত 16 বছরে কেউ একটা শব্দ করতে পারেন না। এই বিষয়গুলো ভেরি সেন্সিটিভ একটা জায়গা। কথা বলার সুযোগ আমরা পাইছি, আমাদের রাষ্ট্র গঠন করার যে সুযোগ পাইছি, আমাদের প্রত্যেকেরই দেশ, আমরা প্রত্যেকেরই এদেশের নাগরিক, যে যে দলেরই হই, আমাদের এই দলকে এই রাষ্ট্রকে গঠন করার জন্য আমাদের গঠনমূলক পরামর্শগুলো দেওয়া জরুরি, আমাদের গঠনমূলক দাবিগুলো নিয়ে আসা জরুরি। আমরা শুধু এক বাক্যে শুধু ইলেকশন 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 বলেই আমরা রাষ্ট্র গঠন করার বিষয়টাকে শুধু ইলেকশন শব্দের মধ্যেই নিয়ে যাচ্ছি, কিন্তু বাকি বিষয়গুলো আমরা ভুলে যাচ্ছি, এগুলো আমরা কথা বলতেছি না। সুতরাং আমাদের মাল্টিপল সেক্টর গুলোতে আমাদের আগায় আসা উচিত। আর আরেকটি বিষয় বলি, এর আগের যে আমাদের যে বিষয়টা আরিফ বিল্লাহ ভাই বলেছেন যে রাজনৈতিক সরকার না থাকলে ইনভেস্টমেন্ট আসে না, এটা অফকোর্স 2000% ট্রু। কারণ কোন রাষ্ট্র, কোন বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট হোক, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, এরকম একটা আনইলেক্টেড একটা গভর্নমেন্টের কাছে তারা ইনভেস্টমেন্ট নিয়ে আসেন না। বিডা চেয়ারম্যান যত ভ্রমণ করেন, যত কিছু বলেন, যত প্রেজেন্টেশন দেন, বহুত কিছু করতে পারেন, পয়সা আসবে না, ইনভেস্টমেন্ট আসবে না। কারণ কোন মানুষ আইসা বাংলাদেশের মতো এরকম একটা স্টেটের কাছে, যে স্টেটের পলিটিক্যাল পার্টি পরিবর্তনের সাথে সাথে সব পরিবর্তন হয়, কি হবে না হবে এটার কোনো ফিউচার নাই, এরকম একটা স্টেটে একটা আনস্টেবল সিচুয়েশনে এসে ইনভেস্টমেন্টে আসবে না। এই জন্য একটা স্টেবল পলিটিক্যাল পার্টি লাগবে, একটা স্টেবল সরকার লাগবে, যে সরকারের অধীনে রাষ্ট্র অন্তত তার অর্গানগুলোকে চালাবে। কিন্তু একটা প্রশ্ন বারবারই থেকে যায়, এই পলিটিক্যাল পার্টিটা যারা বারবার আমরা যে আশঙ্কা করি যে হাসিনা আমাদেরকে ফ্যাসিজমের মাধ্যমে আমাদেরকে দমন নিপীড়ন করে গেছে, এদেশের জনগণ কিন্তু সে একটা ভয় পায় যে আগামীতে সেরকম একটা কিছু আবার আসছে কিনা, আমরা সেরকম একটা দিকে ধাবিত হচ্ছে কিনা। সেটা হতে পারে রাজনৈতিক দলের ব্যানারে আওয়ামী লীগের পুনর্বাসন, সেটা হতে পারে ক্লিন ইমেজের আওয়ামী লীগ, সেটা হতে পারে অন্য কোনো ইস্যু। এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন থেকে যায়। তো যার জন্য আপনার হচ্ছে আপনি টেস্ট বেসিস, এখন মেইন দাবি যেটা হতে পারে পলিটিক্যাল পার্টিগুলোর, যে অন্তত সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার জন্য মৌলিক যে ফান্ডামেন্টাল পার্ট গুলো আছে এগুলোর মোটামুটি একটা সংস্কার করে নির্বাচনের দিকে ধাবিত হওয়া। এই সরকারের এখন দায়িত্ব না যে আপনার লোন পরিশোধ করেন, আপনি ইনভেস্টর নিয়ে আসেন, এটা এই সরকারের এখন দায়িত্ব না। এই সরকারের এখন মেইন দায়িত্ব হচ্ছে আপনি মৌলিক প্রতিষ্ঠানগুলোকে অন্তত একটা নিরপেক্ষ একটা জায়গায় নিয়ে এসে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিয়ে আপনার বিদায় নেয়া। তাহলে অন্তত আপনি এদেশের জনগণের কাছে, এদেশের মানুষের কাছে অন্তত আস্থার জায়গায় থাকবেন। নচেত যেভাবে এনজিও বডি দিয়ে আপনি স্টেট প্রতিষ্ঠা করছেন, যেভাবে যে জীবন যার সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নাই এরকম মানুষগুলোকে আপনি উপদেষ্টা বানাইছেন, এই উপদেষ্টা মন্ডলী দিয়ে সচিবালয়ে যেরকম আন্দোলন 2 দিন পরে আসছে, পুলিশ থেকে আন্দোলন, অন্য সব জায়গা থেকে আন্দোলন আসছে, এটা দিয়ে আপনি কখনো এটা সচল বা রান করতে পারবেন না, ফাংশন করতে পারবেন না। তার মানে মেইন রেসপন্সিবিলিটি কি হবে? মেইন রেসপন্সিবিলিটি এটাই রাজনৈতিক দলগুলোর এখন দাবি উত্থাপন করা উচিত যে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন সহ অন্যান্য মেজর যে প্রশাসনগুলো আছে এটার জন্য ইনস্ট্যান্ট একটা সংস্কার, একটা সিদ্ধান্ত দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেয়া। সেই নির্বাচনের প্যাটার্ন নিয়ে কথা আসতে পারে, সেটা যেমন এখন আসছে যে স্থানীয় সরকার নির্বাচন হোক, পার্লামেন্টারি ইলেকশন হোক। এই ক্ষেত্রে প্রস্তাবনা এরকম হতে পারে, যেটা আমার অপিনিয়ন, যে ছোট্ট একটা অথবা 2টা অথবা 3টা জেলাতে, যে জেলাগুলোতে একটা লোকাল ইলেকশন দিয়ে টেস্ট করে দেখা উচিত যে এই কমিশন আসলে জাতীয় ইলেকশনের মতো এত বড় একটা ইলেকশন তারা দিতে পারবে কিনা, এটা যাচাই করা। এগুলো দাবি নিয়ে আসলে আমার মনে হয় আমাদের আগামী রাষ্ট্রের কাজগুলো গতিশীল হবে এবং আমাদের প্রত্যেকটা ইস্যুগুলো ইনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল প্রত্যেকটা পয়েন্টগুলো আমাদের অ্যাক্টিভেট হবে, এবং এটাই আমার মনে হয় হওয়া উচিত। এই দিকেই আমাদের রাজনৈতিক দলগুলোর হুমকি দামকি না দিয়ে এই সমস্ত গঠনমূলক বিষয়গুলো নিয়ে বারবার উপদেষ্টা বলেন
বা উপদেষ্টা মন্ডলী প্রধান বলেন বা অন্যান্য যারা আছে বিদেশি, যারা বাংলাদেশের ব্যাপারে বিদেশি চিন্তক যারা আছেন বা ইন্টারন্যাশনাল অ্যাট্রাকশনে যারা আছেন, এদের সাথে আলোচনা পরামর্শ করে এই জায়গাগুলো ধাবিত হওয়া, এটা আমাদের একটা কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত হতে পারে। তাহলে রাষ্ট্র এবং এই সভরেন্টি, এই কনস্টিটিউশন এবং আমাদের এই যে বিপ্লব পরবর্তী একটা সুন্দর রাষ্ট্র পুনর্গঠনে আমার জন্য সহজ হবে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।